সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি এসিটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আমাদের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবায় নিয়োজিত আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, চিফ কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় স্যার ইতিমধ্যেই আপনি জানেন, হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে কোমর ব্যথা, আগে যেমন শোনা যেত কোমর ব্যথা বয়সকালে হয়েছে, একটা এইজে গিয়ে কোমর ব্যথা শুরু হয়েছে, বা তিনি আস্তে আস্তে হাঁটতে পারছেন না, কুঁজো হয়ে যাচ্ছেন। কিন্তু আধুনিক সময়ে বর্তমান যুগে কিন্তু এই কোমর ব্যথাটা আর সেই বয়স পর্যন্ত নেই, এখন যে কোনো বয়সে কোমর ব্যথা হচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে এটা কিন্তু সবার মনেই এই প্রশ্নটা, যে আগে তো আমরা দেখেছি আমাদের দাদু নানু তাদের আসলে এই সমস্যাগুলো ছিল, বাট এখন ইয়াং জেনারেশনে কেন হচ্ছে, এর আমি সহজ উত্তরটা যদি দিতে চাই, তাহলে সিম্পলি যেটা বলবো যে আমরা জানি ৮০ বছর, ৭০ বছর, ৯০ বছরে একটা বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষের তার ফিটনেসটা ফল করে, যে কারণেই কিন্তু তাদের ব্যথাটা হয়। বাট ডিজেনারেশনের কারণে কিন্তু ব্যথাটা হয় না। তাহলে প্রত্যেকের হতো, যেহেতু প্রত্যেকের হয় না, প্রত্যেকের কিন্তু ডিজেনারেশন হবে। কারণ একটা বাচ্চা জন্মের পর সে যেমন বড় হয়, তার হাড় যেমন লম্বা হতে পারে, মোটা হতে পারে, হবে, ঠিক তাই যখন বয়স হয়ে যায় তখন আস্তে 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 একটা চেঞ্জ আসবে। বাট এটা একটা স্বাভাবিক প্রসেস, এটা সৃষ্টিকর্তার নির্ধারিত। তার জন্য কখনোই মানুষ কষ্ট পাবে না। যেমন হাড় বড় হলেও ব্যথা হচ্ছে না, আর ছোট হলেও ব্যথা হবে না। কিন্তু তাহলে ব্যথাটা কেন হচ্ছে? ব্যথাটা হচ্ছে ইমব্যালেন্সের কারণে। ৭০-৮০ বছর বয়সে একজন বৃদ্ধর মাসেল পাওয়ার কমে যাচ্ছে, তখন শরীরের ওজনটা আঘাত করছে বিভিন্ন জয়েন্টের উপরে। যখনই আঘাতটা করছে তখনই জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখান থেকে ব্যথাটা হচ্ছে। সেটা কোমরে হচ্ছে, হাঁটুতে হচ্ছে, গড়ালিতে হচ্ছে, বিভিন্ন জয়েন্টে, যার ফলে আমরা আগে পেতাম ৭০, ৮০, ৯০, ১০০ বছর বয়সে কিছু কিছু রোগীদের ব্যথার রোগী আমরা দেখেছি বয়স হওয়ার কারণে। বাট বর্তমানে সেম ঘটনাটা ঘটছে, এই ইয়াং বয়স এই ৮০ বছরের মতো অ্যাকশনে চলে যাচ্ছে। ২২ বছর ২৫ বছরের ছেলে মেয়েদের যখনই তাদের ফিটনেস ফল করে যাচ্ছে, তখনই তাদের কার্টিলেজগুলো ইনজুর্ড হচ্ছে, জয়েন্ট। এই জন্য দেখেন যে তাদেরকে যে কোমরে ব্যথা হচ্ছে, কোমরের জয়েন্ট ফেটে জেল লিক করছে, জেল লিক করে নার্ভে চাপ দিচ্ছে, যেটা ৭০-৮০ বছরে হওয়ার কথা ছিল, সেটা এখন ২০ বছর ২৫ বছর ৩০ বছরে হয়ে যাচ্ছে। কারণ তাদের ব্যাক মাসেল দুর্বল, মাসেল উইকনেস, বডির ফিটনেস নাই। বডির ফিটনেস যখন কমে যাচ্ছে, কোমরে ইনজুরি বেড়ে যাচ্ছে, কোমরের ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে। যেমন একটা বিল্ডিং ১০০ বছর ২০০ বছর পর ওই বিল্ডিংটা কিন্তু জরাজীর্ণ হতে পারে, সে যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে, ভেঙে যেতে পারে। আর একটা ফাউন্ডেশন বিহীন একটা ১০ তলা বিল্ডিং ১০ বছরের মধ্যেও কলাপস করতে পারে, কারণ তার ফাউন্ডেশন দুর্বল। ঠিক তাই, দুটো কিন্তু একই কারণ। ওই ১০০ বছরের যে বৃদ্ধ বিল্ডিংটা, তারও যেমন ফাউন্ডেশন দুর্বল হয়ে যাওয়ার কারণে ভেঙে পড়লো, বাট নতুন বিল্ডিংটা তার ফাউন্ডেশনের কারণে সেও ভেঙে পড়লো। আসলে বিষয় কিন্তু দুটো এক, কিন্তু বয়সের তারতম্যের কারণে। ঠিক তাই আমাদের ইয়াং জেনারেশন এখন ফিটনেসবিহীন চলার কারণে আমাদের এখন দেখবে যে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ফিটনেস নেই। লং টাইম বসে বসে কাজ করছি, আমরা কি করছি? আমরা লিফটে চড়ছি, রিক্সায় উঠছি, আমরা হাঁটতে চাই না, আমরা নিচে বসতে চাই না। প্রতিটা ঘরে ঘরে হাই কমোড। অ্যাটলিস্ট যদি আপনি সারাদিনে বাথরুমে যেতে চান, অ্যাটলিস্ট মিনিমাম ৮ থেকে ১০ বার একটা ছেলে মেয়েকে বাথরুমে যেতে হয়। তো ১০ বার উঠবস তো করা হতো, সেটাও বন্ধ হয়ে গিয়েছে হাই কমোডের বদলতে। ৩ বার খাবারের একটা রুলস আছে আমাদের মানব জাতির জন্য, আমরা ৩ বার অ্যাটলিস্ট খাই, সকাল দুপুর রাতে। ৩ বার খাওয়ার জন্য নিচে বসা যেটা, সেটাও বন্ধ হয়ে গেছে ডাইনিং টেবিলের কারণে। তারপরে যেটা নামাজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা, যেটা চলে এসেছে এখন, সেটাও কিন্তু
চেয়ারে উঠে যাচ্ছে জি। আস্তে আস্তে। এখন কি হচ্ছে, একজন হয়তো কোমর ব্যথা ছিল, তাকে ডাক্তার সাহেব বললো যে আপনি কয়দিন আপনি কোমর, যেহেতু কোমরের সমস্যা আছে, একটু চেয়ারে বসে কয়েকদিন নামাজ পড়েন। তিনি কি করলেন, তিনি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চেয়ারেই বসে আছেন, আর নিচে নামতে পারছেন না। উনাকে দেখা দেখি পরবর্তী জেনারেশন চিন্তা করছে, আমার দাদি তো ব্যথা পাওয়ার পরে ব্যথা, উনি চেয়ারে বসছেন, আমি আগে থেকেই সতর্ক হয়ে চেয়ারে শুরু করে দিলাম। এইভাবে রোগী আসছে, আমি হতাশ, আমি অবাক যে কিভাবে সম্ভব। এইভাবে ব্যাড ইনফরমেশন, রং ইনফরমেশন সমাজে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। এখন সবাই মনে করে হাইকমান্ড মনে হয় ভালো। জি। নো, নেভার, কখনো হাইকমান্ড ভালো না। হাইকমান্ডের জন্মই হয়েছে পঙ্গু রোগীদের জন্য, ডিসেবল পিপলদের জন্য। আচ্ছা। হাইকমান্ডের জন্মই কিন্তু ডিসেবল পিপলদের জন্য। ইতিহাস দেখেন, ডাইনিং টেবিলের জন্ম হয়েছে ডিসেবল লোকদের জন্য, যারা নিচে জি। বসতে অক্ষম। ঠিক তাই চেয়ারে নামাজ পড়া, হ্যাঁ আপনি যেভাবে পড়েন, কিন্তু সেটা ডিসেবল হতে হবে। আপনার শর্ত থাকতে হবে যে আপনি প্যারালাইসিস, জি। দেন আপনি চেয়ারে বসেন, বিছানায় শুয়ে পড়েন, যেভাবেই পড়েন পড়তেন। কিন্তু আপনার একটু হাঁটু ব্যথা হচ্ছে, তার জন্য আপনি 7 বছর 5 বছর 10 বছর চেয়ারে বসে নামাজ পড়বেন। এটা কিন্তু শুধুমাত্র ধর্মের উপর আঘাত করা হচ্ছে না, জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পরবর্তী জেনারেশনকে আমরা কি শিক্ষা দিচ্ছি? ডিসেবল করে তারা দিচ্ছি। কিন্তু ব্যাড ইনফরমেশন নিচ্ছে। কারণ ছোট একটা বাচ্চা দেখছে যে আমার মা চেয়ারে বসে নামাজ পড়ছে, ও কিন্তু ওটা শিখে যাবে। কারণ জি। ছোট বাচ্চাদের ব্রেনে আমরা যা শেখাবো তাই শিখবে। সো আমি বলি যে হ্যাঁ, চেয়ারে নামাজ পড়লে খুব সাময়িক সময়ের জন্য, এবং অবশ্যই সেটা নিজের সেফটিতে করতে হবে, যেন সাধারণ জনগণের মধ্যে প্রচারিত না হয়। যেমন মসজিদে মসজিদে চেয়ার আছে, এটা একদমই উচিত না। কারণ মসজিদের চেয়ার মানে কি, আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন, আপনি আরো 10 জনকে উৎসাহিত করছেন। জি। তারা না বুঝে কিন্তু ভুল করে ফেলছে। যারা পাশে বসে আছে, হয়তো আমার দেখাচ্ছে আমার ভাতিজা হাঁটু ব্যথার জন্য চেয়ারে বসে নামাজ পড়ছে মসজিদে, চাচা চিন্তা করলো ভাতিজা যেহেতু চেয়ারে নামাজ পড়ে, আমি চাচা মুরব্বী মানুষ, আমি কষ্ট করে আর যাইনি মজাও, আমি একটা জি। চেয়ার নিয়ে আসি, ভ্যারাইটিস কালারের চেয়ার নিয়ে এসে মসজিদে চেয়ার ভরে যাচ্ছে। এটা আস্তে আস্তে কি হবে, দেখা যাবে 2050 সাল নাগাদ দেখা যাবে যে মসজিদে কোনো বসার জায়গা নেই, সব শুধু চেয়ারে ভরে গিয়েছে। এবং সেখানে শিল্পপতিরা যা বলবে কি, এত ভ্যারাইটিস কালারের চেয়ার না দিয়ে এখানে সোফা দিয়ে দিন। এইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা এতে কি হচ্ছে, ডিসএবিলিটি বেড়ে যাবে। সো আমরা যেটা বলছি যে আমাদের ফিটনেসটাকে বাড়ানোর দরকার। আমাদের যে এই যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের যে কোমর ব্যথা হচ্ছে, এটা কোনো অসুখ না, এটা জাস্ট আমরা বলছি মেকানিক্যাল প্রবলেম। এটার জন্য আমাদের যেটা ফিটনেসটাকে স্ট্রং করার দরকার, এর জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার দরকার। আমরা যদি প্রত্যেকে ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে এই প্রবলেম থেকে আমরা কিন্তু 99% আমরা মুক্তি পাবো। যেটা আমরা এসপি হসপিটালে কিন্তু আমরা ফিটনেস ট্রেনিংটা নিয়ে আসছি, যে একজন ব্যক্তি, আপনি আসলেন যে স্যার আমি বা চলতে পারছি, ভালো আছে, আমি ভালো থাকতে চাই, তাহলে একদিনের ট্রিটমেন্টে কিন্তু আপনি লং টাইম আপনি সেফ জোনে চলে গেলেন। কিন্তু আপনি না জানলে আপনি ইনজুরি করে তখন আসছেন, চিকিৎসা করতে লাগছে 42 দিন। আচ্ছা, কেউ যদি আগে থেকে নিজের ফিটনেসটা ধরে রাখতে চায়, সেই ক্ষেত্রে কি করে বুঝবে যে সে আনফিট না ফিট রয়েছে? এটার জন্যই তো বিশেষজ্ঞ লাগবে, যেটা আগে ন্যাচারাল প্রসেসে সবাই করতো। কারণ আমরা দেখেছি, আমার বাবাকেই দেখেছি, উনি সাইকেল চালাতো ডেলি 20 মাইল 25 মাইল 30 মাইল সাইকেল চালাতেন। উনি মাগুরা থেকে সাইকেল চালায় উনি ভারতে গিয়েছেন, আবার ভারত থেকে সাইকেল চালায় বাংলাদেশে, সারাক্ষণ সাইকেল। এটা একটা এক্সারসাইজ। আমরা কি করছি এখন, চেম্বারের মধ্যে সাইকেল রেখেছি, 500 টাকা দিয়ে সাইকেল চালাতে হয়। জি। তো যেটা কি হচ্ছে, যে তাকে কিন্তু আমরা ফিটনেস দিচ্ছি আমাদের সেন্টারে সাইকেল দিয়ে, বা নিজে যদি সাইকেলটা বাসায় চালায়, তাহলে কিন্তু আর এই ফিটনেসের জন্য কিন্তু এখানে আসার দরকার নাই। সো ফিজিক্যাল এক্সারসাইজ আমরা জন্মের পরে, আমরা যখনই একটু বাচ্চা 5 বছর 7 বছর 10 বছর, তখনই যদি আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করে নিয়মিত করি, এবং সৃষ্টিকর্তা যদি নামাজ দিয়েছেন, ফিটনেস প্রোগ্রামের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? না অ্যাকচুয়ালি আমরা প্রথমে আমরা জাস্ট মেরুদণ্ডকে চেক করি। যেমন আপনারা যদি হার্টের চেক আপ করতে চান, যেমন ইসিজি ইকো করতে হয়, ঠিক তাই আমরা স্পাইনটাকে চেক করি। কারণ আমাদের মূল হলো স্পাইন, এটা কিন্তু আমাদের মূল ফাউন্ডেশন। স্পাইনে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এটার জন্য একটা এমআরআই করতে হয়। আর ভিটামিন ডি লেভেলটা টেস্ট করছি আমরা, ডি কতটুকু। কারণ এখন যেটা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম লোকেরই ডিটা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা গৃহবন্দী হয়ে যাচ্ছি। কারণ আমরা সারাক্ষণ ঘরের মধ্যে অফিসে কাজ করছি, আমরা কিন্তু বাইরে রোদে যাচ্ছি কম, এক্সারসাইজ কম করছি। ডিটা বাড়ানোর জন্য অনেকে বলে শুধু রোদে যেতে, না, শুধু রোদে গেলেই হবে না, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলে কিন্তু ভিটামিন ডি লেভেলটা ডেভেলপ করে না। যেমন আমরা দেখেছি যে ফার্মের মুরগি কিন্তু অনেক ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেলস প্রচুর খাচ্ছে, কিন্তু ওদের হাড় কিন্তু দুর্বল। বাট সেই তুলনায় একটা দেশি মুরগি খুবই কম খাবার খেয়ে সে কিন্তু যথেষ্ট শক্তিশালী। তার একটাই কারণ হচ্ছে সে প্রচুর এক্সারসাইজ করে। আর ফার্মের মুরগি খায় প্রচুর, এক্সারসাইজ করে না। আর দেশি মুরগি খায় কম, বাট এক্সারসাইজ করে বেশি। সো এক্সারসাইজের দিকে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে, কারণ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার সাথে সাথে এক্সারসাইজ নামক যে মেডিসিনটা তৈরি করেছে, যেটা ফিজিওথেরাপি বলা হয়, ফিজিওথেরাপি কিন্তু গড গিফটেড ট্রিটমেন্ট, যেটা আমাদের
নিজের শরীর নিজেই মেডিসিন তৈরি করবে যেখানে যতটুকু দরকার, কিন্তু সেটা হলো অনেকেই কিন্তু ফিজিওথেরাপি। বলে স্যার ফিজিওথেরাপি মানে হচ্ছে যাব ফিজিওথেরাপি সেন্টারে, এই একটু শেক দিবে, একটু হিট দিবে, কয়েকটা ব্যায়াম করাবে, এটাই ফিজিওথেরাপি। এই ভ্রান্ত ধারণাটা কেন? রাইট, দেখেন ফিজিওথেরাপি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, যে থেরাপিউটিক এক্সারসাইজ। আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিছু কিছু স্পেসিফিক এক্সারসাইজকে চুজ করে দিচ্ছি, কিন্তু আপনি কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া একটা মুহূর্ত চলতে পারবেন না। ঘুম থেকে উঠে যে দাঁত ব্রাশ করতে হয়, যার ফ্রোজেন শোল্ডার আছে সে দাঁত ব্রাশও করতে পারে না। জি। আপনি যে চুল আঁচড়াচ্ছেন, ফ্রোজেন শোল্ডার চুল আঁচড়া, তার মানে প্রতিদিন যদি আপনি ঠিকমতো চুল আঁচড়ান তাহলে আপনার ফ্রোজেন শোল্ডার হবে না। দিস ইজ জি। ফিজিওথেরাপি। আপনি প্রতিদিন যদি শরীর পরিষ্কার করেন আপনার শরীরে ময়লা হবে না, এটাও ফিজিওথেরাপি। জি। ফিজিওথেরাপি মানে মুভমেন্ট, মুভমেন্ট মানেই হচ্ছে মেডিসিন, জি। মুভমেন্ট মানেই ওষুধ। আপনি যে কোনো রোগের জন্যই যান, আপনি শুয়ে শুয়ে ওষুধ খাবেন, ওষুধটাও কাজ করবে না, কারণ এক্সারসাইজ ছাড়া ওষুধ। যেমন অনেকে আছে বেড রিটেন, বিছানায় শুয়ে ওষুধ খাচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না, জি। আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাচ্ছে, কারণ তার মুভমেন্ট নাই। যার ফলে জেরিয়াট্রিক ফিজিওথেরাপির সৃষ্টি, যে বয়স্কদের ফিজিওথেরাপি মাস্ট লাগবে, কারণ যে তারা ওষুধটা খাচ্ছে এই ওষুধটা সচল করার জন্য তাদেরকে এক্সারসাইজ নামক ফিজিওথেরাপি দিয়ে দিতে ফিজিওথেরাপি হবে। করতে হচ্ছে। সো আমরা যদি নিজেরা যদি করি তাহলে কিন্তু আর ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যাওয়ার দরকার নেই, বাট একবার অ্যাটলিস্ট যে আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন এক্সারসাইজটা আমাদের জন্য প্রয়োজন। কারণ কি জি। বয়সের সাথে সাথে আমাদের এক্সারসাইজের প্যাটার্ন চেঞ্জ হতে থাকে। একটা 20 বছরের ছেলে যে এক্সারসাইজ করতে পারবে অবশ্যই 80 একজন বছরে 80 কিন্তু বছরের পারবে মানুষ না, পারবে না। 60 বছরে পারবে না। তো 20 বছরে কি পারবে আর 80 বছরে কি পারবে, এটা কিন্তু ডিফারেন্ট। জি। এবং একজন 100 কেজি ওজনের যে রোগীটা আর একজন 40 কেজি ওজনের যে রোগীটা, দুইজনের এক্সারসাইজ সেম হবে না। সো ওটা ডিপেন্ড করবে ঠিক ওই মেডিসিনের মতোই, যে ডোজ কতটুকু জি। দিতে হবে, রিপিটেশন কতগুলো হবে, কতবার করবে, এই জন্যই বিশেষজ্ঞ লাগবে এখন। আচ্ছা স্যার, কোমর ব্যথার মূল কারণগুলো কি কি থাকে? শুধু হচ্ছে কি আমাদের এই ডিসেবিলিটির জন্য কোমর ব্যথা হয়, বা আমাদের যে আমাদের ক্ষয় হচ্ছে হাড়ে, সেসব কারণে অন্য কোনো কারণ না, রয়েছে? কোমর ব্যথার আসলে যেটা আমরা দুটা মূলত কারণ ধরি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেনটা হচ্ছে ইনজুরির কারণ, হচ্ছে যেটা আমি এতক্ষণ বলে গেলাম যে ফিটনেস ফল করার কারণে আমাদের মেকানিক্যাল ব্যাক পেনটা হচ্ছে, অথবা কোনো দুর্ঘটনা থেকে পড়ে গিয়েছে, আছাড় কি অ্যাক্সিডেন্ট করেছে, কোমরে আঘাত পেয়েছে, দিস ইজ মেকানিক্যাল ফল্ট। যেমন আমার জয়েন্ট ফেটে গেল, দিস ইজ মেকানিক্যাল ফল্ট। আমার হাড় ভেঙে সরে গেল, এটা মেকানিক্যাল ফল্ট। আমার স্ট্রাকচার থেকে ফল্টই চলে আসছে, এটা হচ্ছে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলছি। আর প্যাথোলজিক্যাল ব্যাক পেনের মধ্যে আমরা নিয়ে আসছি যে আমাদের স্পাইনে বোন টিবি হয়। আমরা জানি যে স্পাইন টিবি বলা হয়, বোন টিবি বলা হয়। এখান থেকে আস্তে আস্তে হাড় খেয়ে যায়, হাড় যখন খেয়ে যায় তখন আমার হাড়টা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে, তখন ব্যথা হয়। এবং এখান থেকে যেটা অনেক ছিঁড়ে গেলে, যদি স্পাইনাল কর্ড ছিঁড়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, যেটা পটস ডিজিজ আমরা বলছি। আমরা প্রচুর রোগী দেখেছি মেরুদণ্ডে বোন টিবির কারণে প্যারালাইসিস হয়ে আমাদের কাছে আসছে, কিন্তু শুরুতেই যদি সে আসে তাহলে কিন্তু সে প্যারালাইসিস কোনোদিন হবে না। বাট এমন সময় ধরা পড়ে যখন আর কিছু করার থাকে না। ঠিক তেমনি স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার হতে পারে, স্পাইনাল কর্ডের মধ্যে ক্যান্সার। আমরা অনেক রোগী পেয়ে থাকি স্পাইনাল কর্ডের মধ্যে ক্যান্সার, উনি জানেই না, কিন্তু উনি হাঁটুর ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্পাইনাল কর্ডের মধ্যে ক্যান্সার আছে, বাট ব্যথা হচ্ছে হাঁটুতে। কি চমৎকার একটা ভয়ঙ্কর জি। জিনিস। আমি এই প্যাটার্নে যাচ্ছিলাম যে স্যার, অনেক সময় আছে পেশেন্টরা কিন্তু কমপ্লেন করে যে আমি ভালো ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে পা মাটিতে ফেলতে পারছি না, পা ভার হয়ে আসছে, কিন্তু কিছুক্ষণ পর কষ্ট করে হাঁটলেও আবার সেটা সেরে যাচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের মেরুদণ্ডের যে বিভিন্ন জয়েন্ট আছে, যেমন আমাদের সার্ভাইকাল থেকে লাম্বার পর্যন্ত মাল্টিপল জয়েন্ট, দুইটা জয়েন্টের মধ্যে একটা করে টিউব থাকে। তো সাধারণত আমরা কিন্তু সবসময় সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছি, ঘাড় বাঁকা করে করে লং টাইম কাজ করছি, মোবাইলে কাজ করছি, লেখালেখি করছি, কম্পিউটারে কাজ করছি, সামনে ঝুঁকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, আমরা যে জেনারেল কাজগুলো করি, এর মাধ্যমে আমাদের কোমরে বিভিন্ন জয়েন্ট আমাদের ছোট ছোট ট্রমার কারণে ইনজুরি হতে থাকে, লিকেজ হয়। তো যখনই রেস্টে থাকা যায় তখন লিক দিয়ে ওখানে ফ্লুইড মুভমেন্ট করে আমাদের ডিস্কগুলো বালজিং হয়ে থাকে, মোটা হয়ে থাকে। সকালে দাঁড়ানোর সাথে যেহেতুগুলো অ্যাবনর্মাল পজিশন থাকে, সমস্ত নার্ভাস সিস্টেমকে প্রেশার দেয়। ফলে কি হচ্ছে, আমাদের শরীরে প্রচুর ব্যথা হয়, সারা শরীরে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, গোড়ালিতে ব্যথা হয়, শরীর ভার হয়ে যায়, হাঁটতে গেলে কষ্ট হয়। 5 মিনিট হাঁটাচলা করলে আস্তে আস্তে শরীরে চাপ খাওয়ার কারণে, প্রেশারের কারণে ওই ডিস্কগুলো আবার ফ্লুইডগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিলে ডিস্কগুলো আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আবার রোগীর ব্যথা ভালো হয়ে যাচ্ছে। দেখবেন বলে 5-10 মিনিট হাঁটার পরে আমি কিন্তু আবার ভালো হয়ে যাচ্ছি, সারাদিন চলাফেরা করছি, কোনো সমস্যা নেই, আবার শুইতে গেলেই ভয় লাগে যে সকালে তো প্রচুর ব্যথা হবে। এটা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমেই সুস্থ করা সম্ভব। জি স্যার। স্যার, অনেক ক্ষেত্রেই আছে, কিন্তু হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি আমি আসি, হাঁটুর জন্য বলবে যে আপনার হাঁটুতে অপারেশন করা লাগবে। এই যে পেশেন্টকে এইটা কি অপারেশন ছাড়া হাঁটু ব্যথার
সারানো কি সম্ভব ফিজিওথেরাপির দেখেন, মাধ্যমে? হাঁটু ব্যথা মানে অপারেশন না, এটা রং কনসেপ্ট। কোমর ব্যথা মানে অপারেশন না। অপারেশন তখনই আমরা করতে বলি যখন দিক অপারেশন ছাড়া এই রোগীটার মৃত্যুর পসিবিলিটিস আছে। যেমন হাঁটুতে কোনো ক্যান্সার, বোন ক্যান্সার আছে, এখন কি করুন, অপারেশন করে ফেলে দিতে হবে। টিউমার আছে, ফেলে দিতে হবে। কিন্তু হাঁটুতে ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে? কার্টিলেজ ইনজুরি হচ্ছে, পায়ের শক্তি কমে গিয়েছে, কোমরের ডিস্ক প্রলাপস আছে, তা আপনি কি অপারেশন করবেন? এখন অপারেশন করে লাভ নাই। অনেকে এরকম মিস অপারেশন করছে। অনেকে ইন্ডিয়া থেকে আমার কাছে রোগী আসছে, হাঁটু নি রিপ্লেসমেন্ট করেছে, কিন্তু উনি হাঁটতে পারছে না। কারণ আমরা হাঁটার জন্য কিন্তু আমাদের হাঁটু কাজ করে না, হাঁটার জন্য মাসেল কাজ করে। মাসেল যদি শক্তিশালী থাকে তাহলে আপনি হাঁটতে পারবেন। তো দেখা যাচ্ছে ওনার মাসেল দুর্বল ছিল, ফলে শরীরের ওজন আঘাত করে কার্টিলেজ ভেঙে ফেলেছে। এখন কার্টিলেজ পাল্টায় উনি একটা লোহার কার্টিলেজ লাগায়, আসলে একটা আর্টিফিশিয়াল নি জয়েন্ট রিপ্লেস করলো, কিন্তু মাসেল তো স্ট্রং হচ্ছে না, ফলে উনি হাঁটতে পারছে না, আরও ব্যথা বেড়ে যাচ্ছে, রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে একটা অপারেশন করে পরেরটা ভয় পাচ্ছে, করতে চাচ্ছেন। সো আসলে অপারেশন, আমরা যেটা বলছি অপারেশন বিহীন হাঁটু এবং কোমর ব্যথার 99% ক্ষেত্রে অপারেশন বিহীন চিকিৎসা করা সম্ভব। যদি একমাত্র টিউমার বা ক্যান্সার থাকে সেই ক্ষেত্রে আমরা বলছি অপারেশন লাগবেই। আদারওয়াইজ অপারেশন থেকেও আমরা মুক্ত করতে পারি, অপারেশন ছাড়া চিকিৎসা করে। কনজারভেটিভ এবং ফিজিওথেরাপিউটিভ, যেটা ন্যাচারাল পদ্ধতিতে, যেটা গড গিফটেড আমরা বলছি। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কিন্তু ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত, কারণ এটা ন্যাচারাল। আমার শরীরটাকেই আমি ব্যবহার করছি, বাইরের কোনো হেল্প নেওয়ার দরকার নাই। মেডিসিনটা কিন্তু বাইরের হেল্প নিচ্ছি আমরা। তো এই ফিজিওথেরাপিটা কিন্তু সেলফ। যেমন আমার কোমরে ব্যথা আছে, আমি এক্সারসাইজের মাধ্যমে মাসেলকে বিল্ড আপ করছি, এই মাসেল আমার ফাটাটাকে ধরে রাখছে, মাসেল ওখানে আঘাত করতে এই দিচ্ছে যে না। স্যার এক্সারসাইজের কথাটা বলছেন, অনেকেই কিন্তু বর্তমান সময়ে আছে নিজের ইচ্ছে মতো একটু কোমর ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখছে যে কি ব্যায়াম করতে হবে, সেক্ষেত্রে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের ব্যায়াম। তারা কিন্তু তখন আরও পেইনফুল পর্যায়ে চলে যাচ্ছে, যে তাদের ব্যথা তীব্র বেড়ে যাচ্ছে। এই ঘটনা কেন ঘটছে এবং এটা কতটা ঠিক, এই উত্তরটা আমি জানবো কিন্তু একটি বিরতির পরে। দর্শক, সময় হলো একটি বিরতির পর আবারও ফিরে আসছি এসিটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আমরা কিন্তু বর্তমান সময় অনেকেই আছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু কোমর ব্যথা, হাঁটু ব্যথা হলে সার্চ করে দেখে নিচ্ছি কি এক্সারসাইজ করতে হবে, এইটা কতটা সঠিক বা এতে কি কি ক্ষতি হতে পারে? আসলে কি, চিকিৎসা করার আগে বুঝতে হবে যে ডায়াগনোসিস করতে হবে। উইদাউট ডায়াগনোসিস আপনি কখনোই কোনো ট্রিটমেন্ট করতে পারেন না, সেটা হয়ে আপনার জন্য নেগেটিভ হতে পারে। হ্যাঁ, আপনার একটু শরীরে ব্যথা হচ্ছে, একটু হালকা একটা প্যারাসিটামল খেতে পারলেন, দিস ইজ নট ট্রিটমেন্ট। এটা জাস্ট সাময়িক একটু আরামের জন্য, কিন্তু পরবর্তী ব্যথাটা কেন হলো সেটাকে আইডেন্টিফাই করার জন্য একজন বিশেষজ্ঞ লাগবে। ঠিক তাই কোমর ব্যথা কেন হচ্ছে এটা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বুঝতে পারে যে কী কারণে ব্যথা হচ্ছে, কারণ এটা নিয়ে তার এডুকেশন। একজন প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিসটা কেন হলো, সেই প্যারালাইসিসটা কীভাবে ভালো করা যায় সেটা কিন্তু এডুকেশনের ব্যাপার, পড়াশোনা করার ব্যাপার, এবং সেটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। ঠিক তাই আপনি টিভিতে, আপনি ফেসবুকে দেখলেন বা আপনি গুগলে দেখলেন বা আপনি ইউটিউবে দেখে এক্সারসাইজ শুরু করে দিলেন, এটা কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। হয়তো ভালো হতে পারে, খারাপ হতে পারে। যদি খারাপ হয় তার জন্য কে দায়ী থাকবে? সাপোর্ট তো আপনাকেই করতে হবে। এই কারণে আসলে মিডিয়ার মাধ্যমে হ্যাঁ আমরা নলেজ বাড়াতে পারি, আমরা এডুকেশন নিতে পারি, আমরা সতর্ক থাকতে পারি, আমরা প্রিভেনশন শিখতে পারি, কিন্তু ট্রিটমেন্ট নিজের জন্য অ্যাপ্লাই করা, নিজেরকে গিনিপিক বানানো কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ না। কারণ আপনি গুগলে কিন্তু লিখলে সমস্ত চিকিৎসারই ওষুধ দেওয়া হয় সেখানে, কিন্তু একটা ট্রিটমেন্টই কিন্তু আপনার জন্য প্রযোজ্য না। এই জন্য বিশেষজ্ঞের কাছে যেতে হবে। যে কোনো চিকিৎসায় তো ফিজিওথেরাপি একটা চিকিৎসা ব্যবস্থা, এটা সবচেয়ে কঠিন একটা চিকিৎসা ব্যবস্থা, যেখানে আপনি যে জিনিসটা, যে আপনার যে কোনো একটা অসুখ হয়েছে আপনি কিন্তু ওষুধের হেল্প নিচ্ছেন, কিন্তু ফিজিওথেরাপি কিন্তু ওষুধের কোনো হেল্প নিচ্ছেন না। আপনি আপনার মেধা দিয়ে, আপনি আপনার হাতের টেকনিক দিয়ে, নিজের শরীরকে ব্যবহার করে আপনি এত বড় বড় সমস্যাকে সমাধান করছেন। যেমন প্যারালাইসিস হয়ে গেছে, সেটাকে আপনার রিকভারি করতে হচ্ছে কিভাবে, অ্যান্ড প্যারালাইসিসটাকে স্পাইনাল কর্ড থেকে হচ্ছে না প্যারালাইসিস ব্রেন থেকে হচ্ছে, সেটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। তারপর সেখানে আপনাকে সিগন্যাল দিয়ে সেখান থেকে আপনার ফাংশনাল অ্যাক্টিভিটিস বাড়ায় প্যারালাইসিসটাকে ভালো করতে হবে। কোনো ওষুধের প্রয়োজন হচ্ছে না। সো এটা কিন্তু আরও টিপিক্যাল।
জি। সো এই জিনিসটা জানার জন্য, এই জিনিসটা করার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর নলেজ থাকতে হবে। কারণ হিউম্যান বডির যদি সমস্ত নলেজ না থাকে, একাধারে নিউরোলজি, একাধারে কার্ডিওলজি, একাধারে পেডিয়াট্রিক্স, একাধারে গাইনি, সমস্ত বিষয় যদি গভীর নলেজ না থাকে, তাহলে কিন্তু সঠিক ফিজিওথেরাপি দেওয়া খুব টাফ। সম্ভব না। একজন গাইনি রোগী আপনার কাছে চলে আসতো, একজন ফিজিওথেরাপি নেওয়ার জন্য দেখা যাচ্ছে তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ব্যাক পেইন সব কিছু মিলে। এখন দেখা তার ফাইব্রয়েড আছে, সেখানে তো হেমোরেজ হচ্ছে, বা সেখানে হয়তো ক্যান্সার আছে, আপনি জানেনই না, আপনি হয়তো সেখানে ফিজিওথেরাপি, হ্যাঁ সেখানে ফিজিওথেরাপি লাগবে, কিন্তু একসাথে তার দুইটা আগে ট্রিটমেন্টই ট্রিটমেন্টও করতে হবে। লাগবে। হ্যাঁ, তাহলে আপনি কোনটা করবেন? তো আপনাকে তো জানতে হবে গাইনি সম্পর্কে। হ্যাঁ, ফাইব্রয়েড আছে, ফাইব্রয়েডে কখন অপারেশন লাগে, কখন লাগে না, এটাও আপনাকে জানতে হবে। যদি অপারেশন ম্যান্ডেটরি হয়, আগে আপনাকে অপারেশন করতে হবে। যদি অপারেশন না করলে চলে, তাহলে অপারেশনের দরকার নেই। সো সেই ডিসিশনটা আপনাকে দিতে হবে। পেশেন্ট এসে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে আমার ব্যথা ভালো করবেন। এখন ব্যথা কি আমার ফাইব্রয়েডের কারণে হচ্ছে, না ব্যথা আমার পিএলএডির কারণে হচ্ছে, না ব্যথা আমার মাসেল উইকনেসের কারণে হচ্ছে, এই ডায়াগনোসিস না করে আপনি এক্সারসাইজ শুরু করে দিলেন, দেখা যাচ্ছে ব্লিডিং আরও বেড়ে গেল, জি। তো রুগী তো মারা যেতে পারে। তো যে কারণে আসলে ফিজিওথেরাপি দেওয়ার আগে বা কোনো এক্সারসাইজ করার আগে রোগের ক্ষেত্রে একজন সুস্থ মানুষ যে কোনো এক্সারসাইজ করতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট যখনই কোনো অসুখ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, কোনো প্রবলেম ফেস করছেন, তখন যদি আপনি কোনো এক্সারসাইজ করতে চান, অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী করতে হবে। আদারওয়াইজ আপনি বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা স্যার, বর্তমান সময়ে খুব কমন একটা টার্ম হচ্ছে কোমর ব্যথার ক্ষেত্রে পিএলআইডি, যেটা ডায়াগনোসিস করা হয় খুব সহজেই। এই প্রশ্ন উত্তরটা আমরা জানবো কিন্তু একটি ফোন নেওয়ার পর। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা দুয়ার থেকে চাঁদনি বলছি। আসসালামু আলাইকুম দর্শক। আমি ঢাকা দুয়ার থেকে চামিলি বলছি, শুনতে পাচ্ছেন? দর্শক, আপনি কি সাউন্ড আমাকে শোনা শুনতে যাচ্ছে না। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে। দর্শক, আপনি আরেকবার চেষ্টা করুন। আমরা পিএলআইডির কথা বলছিলাম। পিএলআইডি আসলে কি? দেখেন, পিএলআইডিটা কিন্তু একটা কমন টার্ম। এখন পিএলআইডি কিন্তু ঘরে ঘরে, প্রতিটা ঘরে প্রত্যেকটা মানুষেরই পিএলআইডি হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এটা মেকানিক্যাল প্রবলেম। কারণ আমরা জানি না আমাদের কোমরটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। স্যার, দর্শক আবার লাইনে এসেছে, একটু চেক করে দেখি। স্যার, দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আপনি আরেকবার চেষ্টা করুন। আর যেটা আমরা বলছিলাম, পিএলআইডি হচ্ছে আমাদের যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলা হয়, যে আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুইটা ভার্টেব্রার মাঝখানে একটা টিউব থাকে। জি। তো আমরা সামনে যখন ঝুঁকে ঝুঁকে কাজ করি, ঠিক কুঞ্চির মতো একটা কুঞ্চি দিয়ে বাঁকা করতে থাকেন, দেখবেন মাঝ বরাবর একটা ফাটল ধরেছে। ঠিক তাই আমরা যখন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি, আমাদের কোমরের নিচে ঠিক L4-5-5S1 এই জয়েন্টগুলো, যে টিউবগুলো থাকে, এই টিউবগুলো ছোট ফাটল ধরে। যখনই ছোট একটা ফাটল হয়, এরপরও যদি আপনি বাঁকা হতে থাকেন, আস্তে আস্তে ওটা বড় হয়ে যায়। তো যখনই ফাটল হয়, তখন সেখানে ইন্টারনাল হেমোরেজ, ব্লিডিং হচ্ছে, ফুলে যাচ্ছে, বালজিং হচ্ছে, তখনই একটা অ্যাবনর্মাল প্রেশার পড়ছে, পেইন হচ্ছে। আস্তে 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 লিকেজ যত বড় হচ্ছে, জেল তত বের হয়ে যাচ্ছে। পেশেন্টটা কি করছে? পেইন কিলার খাচ্ছে। জি। সে কিন্তু পেইন কমাচ্ছে, ব্যথা কমাচ্ছে, কিন্তু ফাটা জোড়া নিচ্ছে না। ফলে কি হচ্ছে? আরও বেশি দিন দিন খারাপ হয়ে যায়। এই জন্য দেখবেন কোমর ব্যথা রোগীরা যত ওষুধ খাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। একটা রোগও পাবেন না যে কোমর ব্যথার ওষুধ খেয়ে সে ভালো হয়ে গেছে, 7 দিন ভালো থাকে, এরপর আবার খারাপ। কোমর ব্যথার আলাদা কোনো ওষুধ তো নেই, সেটা তো কোমর অবশ্যই পেইন পেইন কিলার। কিলার খাচ্ছে, ইনজেকশন দিচ্ছে, বলে আপনি ইনজেকশন দিই, ইনজেকশনে কোনো কাজ করবে না, কারণ ইনজেকশন তো পেইন কমায় রাখবে, কিন্তু আমার ফাটা তো রিপেয়ার হচ্ছে না। সে যখনই ব্যথা কমে যাচ্ছে, পেশেন্ট তো মনে করছেন ভালো হয়ে গেছে, আসলে তার ফাটল ঠিকই আছে। তো ফাটা কি হচ্ছে? ওখান দিয়ে লিকেজ হচ্ছে, জেল বেরোয় গিয়ে নার্ভে চাপ দিচ্ছে, আস্তে আস্তে কর্ডে চাপ দিচ্ছে। তো কোমরে ব্যথা ছিল এক সময়, এখন বলে আমার তো পা অবশ হয়ে যায়। আচ্ছা। মানে কোমর ব্যথা ছড়াই গেল নিচের দিকে। এখন পেশেন্ট মনে করে আমার তো কোমর ব্যথা ভালো হয়ে গেছে, মানে এই রোগ ভালো হয়ে গেছে। এখন পায়ের ব্যথা শুরু হলো, আসলে তো ওটাই বড় হয়েছে। এবং আস্তে আস্তে এরপর বলে আমার হাঁটু প্রচন্ড ব্যথা, হাঁটু নিতে হাঁটতে পারি না। তাহলে কি হাঁটু ব্যথাটা আসে কোমর ব্যথা থেকে? রাইট, বোথ নি জয়েন্ট পেইন মানে লং টাইম ব্যাক পেইন। কোমর ব্যথা যদি লং টাইম কারো থাকে, তার হাঁটু ক্ষতিগ্রস্ত হবেই। যেমন একটা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন দুর্বল থাকে, তাহলে সেটা ভেঙে যাওয়ার চান্স, সে ভাঙতে পারেই। ঠিক তাই আমাদের কোমর ব্যথা যদি লং টাইম কেউ ক্যারি করে, তাদের হাঁটু নষ্ট হবে। এবং এই হাঁটুর চিকিৎসা আপনি সারা জীবন করেও ভালো করতে পারবেন না, যতক্ষণ না কোমরের চিকিৎসা করছেন। তো এই পিএলআইডি নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ আক্রান্ত। এই কোমর ব্যথা একটা বড় প্রবলেম। কোমরের কারণে আস্তে আস্তে হাঁটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখান থেকে ঘাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যখন কোমরে ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে, জেল বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে তার অ্যাবনর্মাল মুভমেন্ট পড়ছে, জি। ফলে কি হচ্ছে আমাদের ঘাড়ের উপরে একটা লোড বেড়ে যাচ্ছে, Pressure তখন কিন্তু পড়ছে। সার্ভাইকালে ডিসপ্রলাপস হয়ে যাচ্ছে, ওখানেও কিন্তু আবার ডিসপ্রলাপস, সার্ভাইকাল ডিসপ্রলাপস বলে আমরা হয়ে যাচ্ছে, ফলে আবার ঘাড় ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা, রোগী ভ্যারাইটিস প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। এবং আমাদের কাছে যত রোগী আসে এসপি হসপিটালে, তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু লং টাইম সাফার করছে, 8 বছর, 10 বছর, 5 জি। বছর, 2 বছর, 3 বছর, এই এবং যে তারা এতটা হেনো বছর ট্রিটমেন্ট সাফার করার কারণটা কি? কারণ হচ্ছে পেইন কিলার। যত পেইন কিলার খাবে তত তার কষ্ট বাড়তে থাকবে। এই জন্য আমরা বলি কোমর ব্যথার রোগে পেইন কিলার না খেয়ে, কারণ পেইনটাই হচ্ছে তার মেডিসিন, পেইনই তার ডাক্তার, পেইনই তার গার্জিয়ান। পেইন কি বলছে? কোমর ব্যথা রোগী বলে আমি উঠতে গেলেই ব্যথা করে, তার মানে কি উঠতে গেলেই ব্যথা করে, ব্যথাটা হচ্ছে গার্জিয়ান, তাকে বলতে তুমি উঠো না, শুয়ে থাকো, শুয়ে থাকাটা তার ট্রিটমেন্ট, শুয়ে থাকাটা তার মেডিসিন। উনি না শুয়ে থাকে, উনি জোর করে উঠছে, ওষুধ কিন্তু খেয়ে এই খেয়ে ব্যথা রেস্টটা কমে বা আসছে। শুয়ে থাকাটা কতদিন পর্যন্ত থাকতে হবে? এটা ডিপেন্ড করে তার ইনজুরির উপর, এই জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। জি। আমাদের কাছে আসলে আমরা এসপি হসপিটালে প্রথমে যেটা একটা এমআরআই করছি, যারা এমআরআই করা থাকে না, যাদের থাকে তাদের তো আছেই, একটা এমআরআই করে আমরা দেখি জেলটা কতটুকু বের হয়ে গিয়েছে। অনেকের আছে সিভিয়ার কন্ডিশন নিয়ে আসছে, তখন তাদের 3 সপ্তাহ, কারো 4 সপ্তাহ লাগে। তো 3 সপ্তাহে অ্যাজ ইউজুয়াল 3 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ রোগী রিপেয়ার হয়ে যায়। টোটাল 6 সপ্তাহ আমরা সময় নিই, 3 সপ্তাহ হসপিটালে রেখে 3 সপ্তাহ বাড়িতে। 6 সপ্তাহ ট্রিটমেন্ট করলে এটা পার্মানেন্ট সলিউশন, এবং এটা কিন্তু একবারেই ভালো হয়ে গেল, এরপরে ফার্দার আর কোনোদিনও হবে না যদি সে মেনটেন করতে পারে। এবং আমরা কিন্তু প্রিভেনশন শিখিয়ে দিচ্ছি। এই জন্য কোমর ব্যথা যদি সুস্থ করতে চান এবং সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে দুটা জিনিস জানতে হবে, যে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। জি। সো আপনাকে প্রিভেনশনটা আগে শিখতে হবে। আমরা যেটা করছি, পেশেন্টকে কাউন্সেলিং করে আগে প্রিভেনশন শেখাচ্ছি, যে আপনি এটা করলে কিন্তু আপনার খারাপ হবে, এবং এইভাবে থাকলে সারা জীবন ভালো থাকবেন। এই কারণে আমরা একবার ট্রিটমেন্ট করি। এসপি হসপিটালে আমরা যে রোগীকে 2001 সালে ট্রিটমেন্ট করেছি, সেই রোগী এখনো আসলে আমাদের কাছে বলে আমরা ভালো আছি, নতুন রোগী নিয়ে আসছে, তার মানে 22 Referred বছর patient ধরে নিয়ে ভালো আসে। আছে। হ্যাঁ, গতকালে আমি একটা রোগী দেখেছি, 2001 সালে ভর্তি ছিল আমার হসপিটালে, 2001 সালে ছোট্ট একটা ক্লিনিক ছিল, তখন বলছো 2001 সালের রোগী গতকাল আসছে একটা রোগী নিয়ে দেখাইতে, উনি নৌবাহিনীতে চাকরি করতেন, তখন অবস্থা খুবই খারাপ ছিল। 23 বছর পর উনি এসে সব রোগীদের বলছে আমি 23 বছর আগে উনার আন্ডারে ট্রিটমেন্ট করেছি, জি। এই কোমর ব্যথা আমার আজও পর্যন্ত হয় না, আমি এখন নামাজ পড়ছি, এখন অনেক বয়স হয়ে গেছে বয়স্ক উনার, তখনই রিটায়ার্ড করছিল, এখন মনে হয় 70-র উপরে তার বয়স, আচ্ছা। বাট খুব ভালো আছে, এখন উনি নামাজ পড়ছেন। এবং আমি আমার ট্রিটমেন্টের পরে আমি যারা মুসলিম পেশেন্ট আসে তাদেরকে আমি বলে দিই যে নামাজটা সঠিকভাবে পড়বেন, কখনোই চেয়ারে বসার চেষ্টা চেষ্টা করেন করবেন না, না। কারণ চেয়ারে বসলেই তার ব্রেন কি ব্যাড ইনফরমেশন দিতে থাকে, অলসতার দিকে চলে যেতে থাকে। একবার যদি কেউ হাই কমোড ব্যবহার শুরু করে, দেখবেন সে নিচে বসতে চায় না। ঠিক তাই একবার যদি চেয়ারে নামাজ পড়ে মজা পায়, সে কিন্তু তার নিচে বসতে চায় না, তার যে হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে সে বুঝতে পারে না, পায়ের শক্তি কমে যাচ্ছে তিনি বুঝতে পারেন না। স্যার, আমাদের একটি ফোন কল রয়েছে, আরেকবার নেওয়ার চেষ্টা করি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কোহিনুর বলছিলাম, বয়স 52। জি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। জি, আমি কোহিনুর আক্তার, বয়স 52। 12 বছর আগে রিক্সা ভেঙে পড়েছে, হাঁটুতে ব্যথা পাই, পরে মাঝে মাঝে ইনজেকশন, ব্যথার ওষুধ, তারপর আমি এমআর করাই, দেখা যায় ওখানে ইনজুরি। তারপর আমি বিভিন্ন সময় এই পেন কিলার এই করে কাটিয়েছি, অর্থোপেডিক্সে দেখিয়েছি, কিন্তু আমার এটা দেখা গেছে যে পরবর্তীতে ওখানে দেখা গেছে আর্থ্রাইটিস। এখন তো আমার প্রতিটা জয়েন্টেই ব্যথা, ইভেন দো আমার এখন আবার নতুন করে কোমরে ব্যথাও শুরু হয়েছে। জি। আমি অনেকবার ইনজেকশন দিয়ে পানি একবার ফেলেছি, আর কয়েকবার ইনজেকশন নিয়েছি। তো এখন তো আমার এটা আসলে সলিউশনটা আমি যেটা ডাক্তার সাহেবের আলোচনায় পেলাম, তাতে আমি সকালবেলায়ও আমি পেন সাপোসিটার নিয়েছি, উঠতে পারছিলাম না নাস্তা বানাতে, আচ্ছা। তো সাপোসিটার নিয়ে তারপরে আমি উঠলাম। তো আমার ওজনও বেশ বেড়ে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। জি। আমার অন্যান্য আছে, প্রেশার আছে বা আছে আপনার, এটাই আমার মেন প্রবলেম, প্রেশারটা যেটা আছে, বা আমার একটা মেয়ে মারা গেছে তার জন্য যে আমি ওষুধটা খাই সেগুলো আবার অন্য, কিন্তু এটা আমার এখন শরীরের জন্য বিষ ফোড়া। আচ্ছা, জি, অসংখ্য বুঝতে ধন্যবাদ যদি দর্শক। আমরা আমাকে আপনার একটু
আমরা আমরা আপনার প্রশ্ন বুঝতে উত্তরটি পেরেছি। দিচ্ছি দেখেন, স্যার, ওনার মাল্টিপল সমস্যা আছে। আমি দর্শকের প্রশ্নের সাথে আপনার সাথে প্রশ্ন একটা অ্যাড করতে চাই। এই যে মাল্টিপল প্রবলেম নিয়ে পেশেন্টরা আছে, শুধু কোমর ব্যথা না, হাঁটু ব্যথা না, তাদের প্রেশারের সমস্যা আছে, কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে। এই সমস্যা সবকিছু মিলিয়ে এসপি হসপিটালে আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন? দেখেন উনি যেটা করেছেন, উনি যে ট্রিটমেন্ট প্যাটার্নে যাচ্ছেন বা যিনি বিশেষজ্ঞ আছেন উনি কিন্তু ওনাকে সেভাবে কেয়ার নিচ্ছেন না। জি। এটা কিন্তু টিম ওয়ার্ক। ওনার প্রবলেম, উনি পড়ে গেল, এই পড়ে যাওয়াটাই কিন্তু শেষ না। ওনার হাঁটুতে কিন্তু সমস্যা না, ওনার সমস্যা জি। মেরুদণ্ডে। আমরা বারবার বলছি কোমরে সমস্যা সেখানে আছে, তার ট্রমাও এখন ছিল উনি কোমরে হাঁটুতে। ব্যথা পাচ্ছে, বাট এটা শুরু হয়েছে আরো 15 বছর আগে থেকে। জি। সেটা কিন্তু কখনো উনি পাত্তা দেন না, কারণ হাঁটু ব্যথা এত বেশি ছিল, জি। কোমরটাকে উনি Fluid ফিল বের করেন না। করতে এখানে হয়েছে। ফ্লুইড এসেছে, ইনফেকশন, এটাও কিন্তু কোমরের জন্য দায়ী। জি। তো কোমর থেকে এটা হচ্ছে। ওনার কোমরের ট্রিটমেন্টটাই 12 বছর আগে করলে আজকে ওনার এই পরিণতিটা হয় না। এইভাবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ Patient মানুষ ভুগছে। ডিসেবল হয়ে পড়ে আছে। এই রোগীদের জন্য এসপি হসপিটাল গ্যারান্টি সহকারে ট্রিটমেন্ট দিচ্ছে, কারণ আমরা কিন্তু সমস্ত ট্রিটমেন্ট একসাথে করছি। কারণ আমাদের কাছে ওনার প্রথমে এমআরআই করতে হবে কোমরের, ওনার ডিস্ক প্রলাপস আছে মেরুদণ্ডে, ওটাকে রিপেয়ার করতে হবে, ওনার রেস্টে থাকতে হবে, এবং ওনার ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে বিল্ড আপ করে বডির ফিটনেস বাড়াতে হবে। ওনার মাসল যদি এই যে শক্তিশালী ওনার হয়, প্রেশারের সমস্যা বা অন্যান্য সমস্যা এগুলো কন্ট্রোল করা যাবে। ওনার যদি পায়ের শক্তি বেড়ে যায়, তখন হাঁটুর মধ্যে কার্টিলেজ ভাঙবে না, ওখানে ব্লিডিং হবে না, ফ্লুইড আসবে না, জি। পানিও আসবে না। কিন্তু যতই উনি পানি বের করতে থাক, পানি বারবার আসবে, কারণ আসল ট্রিটমেন্টটাই হচ্ছে না। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যে বেরিবাদ ভেঙে যদি পানি ঢুকে যায় ঘরে, আপনি ঘরের পানি যতই সেচতে থাকেন, পানি কিন্তু যাবে না যতক্ষণ না বেরিবাদ মেরামত করবেন। তো প্রথম কাজও লাগে মেরামত করতে হবে বেরিবাদ। ঠিক তাই কোমরটা হচ্ছে আমাদের বেরিবাদের মতো। কোমরকে যতক্ষণ না আপনি রিপেয়ার করছেন, ততক্ষণ এই সমাধান হবে না। এই যে জি। 12 বছর কেন কষ্ট পাবেন উনি? আমাদের ট্রিটমেন্ট 21 থেকে 42 দিন কাজ করবেন, 42 বছর ভালো থাকবেন, এই আমরা ইনশিওর করছি। তাহলে কেন 12 বছর উনি কষ্ট পাচ্ছে? 12টা বছর উনি শুধু কষ্ট পায় নাই, উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার ফ্যামিলিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আসলে দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যত দ্রুত সম্ভব আপনাকে রিহাব হসপিটালে ভর্তি থেকে 21 থেকে 42 দিন ট্রিটমেন্ট করেন। ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। বলছিলাম জি, সমস্যা বলুন। আমি নওগাঁ নিয়মিত থেকে বলছিলাম, বসুদেব বর্মন। জি। সমস্যা বলুন। ভাই, আপনার সমস্যা কি সেটা বলেন। সমস্যা হচ্ছে আমার স্ত্রীর ওই হাঁটু ব্যথা। জি। হাঁটু ব্যথা দীর্ঘ প্রায় 1 বছরই হয়ে যাচ্ছে। আমি ওই নার্ভের ডাক্তার দেখাইছি, তারপরে হলো আপনার ওই যে অর্থোপেডিকের ডাক্তার দেখাইছি। তো রোগের ডাক্তার দেখানোর পরে বলছে অর্থোপেডিক ডাক্তার দেখান। দেখানোর পরে একটা এমআরআই করা হয়েছে, তারপরে এক্সরে করা হয়েছে। এমআরআই বলছে যে আপনার এমআরআই বলছে যে আপনার ওখানে রোগের সমস্যা নাই, ওখানে পানি জমে গেছে, হাঁটুতে পানি জমে গেছে। সে পানিটা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেছি, সে পানি বের করেছে আর কি। হ্যাঁ, পরস্পর প্রায় 3 থেকে 4 বার ডাক্তারের কাছে গেছে, অর্থোপেডিক ডাক্তারের কাছে। ওই কয়েকবারই পানি বের করেছে এবং ইনজেকশনও করেছে। জি। এই মতো অবস্থায় ওই ডাক্তারের ওষুধ এখনো ব্যবহার করা হচ্ছে, কিন্তু সারতেছে না। এখন কমর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনার প্রশ্ন উত্তরটি দিচ্ছি। জি জি, আমরা বুঝতে পেরেছি দর্শক। আমরা স্যার, উত্তরটা আমরা দেব। প্রশ্ন উত্তরটি দিব, কিন্তু একটি ছোট্ট বিরতির পরে। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার অনুষ্ঠানে। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিরতির আগে স্যার, একজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার ওয়াইফের হাঁটুতে ব্যথা, তিনি অনেকবার অর্থোপেডিক সার্জনকে দেখিয়েছেন, তা হাঁটুতে ফ্লুইড চলে এসেছে, সেক্ষেত্রে ফ্লুইড বের করার সাজেশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার কথা বলেছে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? দেখেন, আমি যেটা বারবার বলি যে আপনি ঘরে ঢুকে দেখলেন ঘরে পানি আসছে, খালি পানি সেচেই যাচ্ছেন,
কিন্তু কোত্থেকে আসছেন দেখছেন না, তো পানি সারা জীবন শেষেও কিন্তু ক্লিয়ার করতে পারবেন না। ঠিক তাই ওনার অবস্থা হয়েছে। তাই উনি 4বার বের করেছে, 400বার বের করলেও উনি ভালো হবেন না, কারণ এই পানিটা কেন আসছে সেটা কিন্তু উনি জানেন না। ওনার এই পানিটা আসার কারণ হচ্ছে পায়ের শক্তি কমে গেছে। পায়ের শক্তি কমে যাওয়ার কারণে শরীরে ওজন আঘাত করে কার্টিলেজ ভেঙে ফেলছে, সেখান থেকে ব্লিডিং হয়ে ইন্টারনাল হেমোরেজে ইনফেকশন হয়ে পানি আসছে। তাহলে পায়ের জোর কেন কমে যাচ্ছে সেটা হচ্ছে মূল কারণ। পায়ের জোর কমেছে, ওনার কোমরের সমস্যা আছে, ডিসপ্রলাপস আছে। তো যখনই দেখা যাবে কোনো হাঁটু ব্যথা ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, বুঝতে হবে তার কোমরে প্রবলেম আছে। তো কোমরটাকে এমআরআই করে দেখতে হবে। এমআরআই করে দেখে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে মাসলকে স্ট্রং করলে উনি পার্মানেন্টলি সুস্থ হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি যে আপনি একদিন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে কোমরে এমআরআই করতে হবে। ওনার কোমরে মূল প্রবলেম যেটাকে ওনার ডিসপ্রলাপস বলছে, এটাকে রিপেয়ার করে পায়ের শক্তি বাড়াতে হবে, তাহলে ওনার পানি আর বারবার আসবে না, উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ স্যার, আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? হ্যালো জি, আমরা দর্শক, শুনতে আমরা পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? আপনার পরিচয় দিয়ে এবং সমস্যার কথাটি বলুন। জি হ্যালো, আমার লাইনটা ওনা আছে এখানে অনেকক্ষণ পর্যন্ত। জি, আমরা আপনার কথা সমস্যা শুনতে বলতে পাচ্ছি। হ্যালো, আমরা আমার আপনার কথা সমস্যা শুনতে হচ্ছে- পাচ্ছি। আমার শোয়াতে করলে আমার পায়ের গোড়ালিতে ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়। জি, বুঝতে পেরেছি। এর জন্য আজকে উন্নতি ইয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য আমরা ধন্যবাদ উত্তরটা দর্শক। দেব। ওনার হ্যাঁ। সকালবেলা ঘুম থেকে উঠলে গোড়ালিতে ব্যথা হয়। এরকম পেশেন্ট অনেক আছে বাংলাদেশের, লক্ষ লক্ষ রোগী আছে এরকম, যারা সকালে ঘুম থেকে উঠলে দাঁড়ালে গোড়ালিতে ব্যথা করে। অনেকে বলে গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছে, কেউ ওষুধ খাচ্ছে, কেউ ইঞ্জেকশন দিচ্ছে, কেউ থেরাপি দিচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। কেউ বলছে নরম জুতা পরেন, তারপরেও ব্যথা যাচ্ছে না। কারণ এই রোগীদের সমস্যা আসলে কোমরে। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের কোমরের ঠিক নিচে L5S1 যদি জয়েন্ট ইঞ্জুরি থাকে, ওখানে ডিস্ক বালজিং হয়, সকালে উঠে দাঁড়ালে ওখানে চাপ পড়ে, ব্যথাটা গোড়ালিতে হয়। একটু হাঁটলে আবার ব্যথা কমে যায়। গোড়ালিতে হাড় বাড়ার ব্যথা কিন্তু হাঁটলে কমার কথা না। আবার বেশিক্ষণ দাঁড়ালে বা হাঁটলে ব্যথা বেড়ে যায়, অনেকক্ষণ বসে আসুন দাঁড়ালে ব্যথা বেড়ে যাচ্ছে। তার মানে কোমরে ফিজিওথেরাপি এর একমাত্র সলিউশন। যতই আমি গোড়ালিতে ইঞ্জেকশন দিই, কোনোদিন সে সুস্থ হবে না যতক্ষণ না কোমরটাকে রিপেয়ার করছে। ওনার মাসেল উইকনেস আছে এবং কোমরের ডিসপ্রলাপস, যে কারণে ব্যথাটা হচ্ছে। দর্শক, আমি আপনার সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরেটা এমআরআই করে দেখে নেবেন, কোমরে ফিজিওথেরাপি করেন, তাহলে গোড়ালি ব্যথা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। স্যার, অনেক সময় রোগীরা কিন্তু কমপ্লেন করে যে আমাদের দেশে ডক্টর দেখিয়েছে হাঁটু ব্যথার ক্ষেত্রে, আমাদের দেশে বলেছে যে আপনি অপারেশন করেন। তখন পেশেন্ট উদ্বিগ্ন হয়ে গিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে গিয়ে অপারেশনও করে আসছে, তারপরে পুরোপুরি সুস্থ হচ্ছে না কেন? কারণ একটাই যে আসলে আমরা যেখানে ঘটনা ঘটছে সেটা চেষ্টা করছি ঠিক করার জন্য, কিন্তু আসলে ঘটনার উৎপত্তি জায়গায় আমরা যাচ্ছি না। হাঁটু ব্যথা মানে আমরা সবসময় সতর্ক করে দিই, হাঁটু ব্যথা মানে বুঝতে হবে এর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসছে কোমর থেকে। সো কোমরের সমস্যা আছে স্টিল, আপনি হাঁটুর যত চিকিৎসাই করেন, ওষুধ দেন, ইঞ্জেকশন দেন, রিপ্লেসমেন্ট করেন, কোনোটাতেই সাকসেসফুল হবে না যতক্ষণ না আপনি কোমরটাকে ঠিক করছেন। ঠিক তাই যারা অপারেশন করার পর ভালো হচ্ছে না, তাদের হচ্ছে সমস্যা কোমরে আছে, যেটা সমাধান করলেই উনি সুস্থ হয়ে যাবে, সেটা অপারেশন করে হোক বা না করে হোক। এই কারণে আমরা এসপি হসপিটালে কিন্তু আমরা বলছি অপারেশন বিহীন, কারণ আমাদের কাছে এরকম প্রচুর রোগী আসছে। এ পর্যন্ত অলমোস্ট 1 লাখ পেশেন্টকে আমরা অপারেশন বিহীন ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছি। কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের সুস্থ আছে, তারা অলমোস্ট সবাই সুস্থ আছে, কারণ আমরা একবার ট্রিটমেন্ট করে দিই, শিখিয়ে দিই, বাড়িতে যে নিজেরটা নিজে করে খান, আমাদের কাছে আসার দরকার নাই। পরবর্তীতে পুরান রোগী, নতুন নতুন রোগী নিয়ে আসছে আমাদের কাছে, কারণ একজন ভালো হলে 10 জনকে রেফার করে। আমাদের বিদেশ থেকে রোগী আসে, সৌদি, দুবাই, কুয়েত, ওমান, আমাদের ফরেনাররাও টেলিফোন করছে। ফরেনার রোগীও কিন্তু বাংলাদেশে এসপি হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য, শুধুমাত্র চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে স্যার, আমাদের আপনার সাথে কাছে সরাসরি আসছে। যোগাযোগের মাধ্যমটা কি? আমি আসলে এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানেই বসি সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে 2টা এবং বিকাল 5টা থেকে রাত 9টা, প্রতিদিনই চেম্বার করি। একটা মাত্র চেম্বার এসপি হসপিটাল, ওখানেই থাকি। নিচে স্কলে নাম্বার আছে অনেক, এখানে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন। এই নাম্বারে ফোনে সরাসরি কথা বলতে পারবেন। 0179 355 7825। আমি আরেকবার বলছি, 0179 355 7825। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন। ধন্যবাদ। স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ডক্টর চেম্বার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে আগামী শুক্রবার ঠিক সকাল 9টা15 এবং আজকের অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে এসিটিভির পর্দায় ঠিক রাত 2টায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপিয়া আফরোজ শৌমিক। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসিটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।